আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়ে আপনাদেরকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি বর্তমানে টিএসসির পাদদেশে। এই পাদদেশ থেকে নতুন বাংলাদেশের সূর্যোদয়ের পরে আজকে সূর্যাস্ত হতে যাচ্ছে এবং সূর্যাস্ত ইতোমধ্যে হয়েছে। তো এই বাংলাদেশকে কে কীভাবে দেখে আমি সবার সাথে একটু কথা বলবো এবং মতামত নেব। নতুন বাংলাদেশ গড়ার পেছনের কারিগর কীরকম হবে এবং কী প্রত্যাশা করে এই নতুন বাংলাদেশ থেকে, এবং যারা ছিল অতীতে তাদের থেকে কি শিক্ষা নেওয়ার আছে, সব মিলিয়ে আমি একটু যাব। কোথা থেকে আসছেন? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে আন্দোলনে কি ছিলেন গতকাল থেকে? হ্যাঁ, আন্দোলনে আমরা প্রথম থেকে ছিলাম। আচ্ছা, আপনাদের মূলত এই শেখ হাসিনা যাওয়াটাই কি সমাধান ছিল? অবশ্যই শেখ হাসিনা যাওয়াটা তিনি সমাধান তৈরি করছে, আমাদের এটা সমাধান ছিল না। আমরা কোথা থেকে আজকের দিনে আমরা এই পর্যায়ে আসছি, সেই পর্যায়ে আমাদের আনছে। কিন্তু তিনি তো অনেক উন্নয়ন করেছে। তিনি যে উন্নয়ন করছে, তিনি 100 টাকা নিয়ে 30 টাকা খরচ করে আর মনে করেন 70 টাকায় খেলাইছে, এই উন্নয়ন করছে। জাতিরে আবার কি কয়, এই যে তোমাদের 30 টাকা দিছি না, এইভাবে আমাদের লজ্জা দেয়। আচ্ছা, তার মানে তিনি নিজের কর্তৃত্ব শুধু জাহির করতেন, এরকম টাইপের। হ্যাঁ। এখন কি রকম চান, কি রকম নেতৃত্ব চান? আমরা একজন ভালো সরকার, যিনি জনগণের প্রতি তাদের মায়া থাকবো, জনগণের জন্য সকল সেবা করব। কোনো ঝগড়া বিবাদ, কোনো আন্দোলন, নতুন করে কোনো ঝগড়া আমরা চাই না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে চলতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আসলে কথা বলছিলাম নতুন বাংলাদেশের যিনি স্বপ্ন দেখেন, যারা এই আন্দোলনকারীদের মধ্যে একজন। আমি আরও একটু কথা বলতে চাই, দেখি যারা আছেন। আসলে নতুন বাংলাদেশের সৃষ্টি হলো এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম দিন ছিল, কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ। 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কারণ তখন আমার বয়স হয়নি। 2024-এর মুক্তিযুদ্ধের দেখলাম। আজকাল ছোট ছোট বাচ্চারা এবং ছাত্র ভাইরা যে আন্দোলনে বাংলাদেশে দেখিয়ে দিল আঙ্গুল তুলিয়ে, তার নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য। আচ্ছা, এই আন্দোলন হলো এবং সরকারও পতন হলো, এই আন্দোলনের সুফল কি অব্যাহত থাকার সম্ভাবনা আছে? আলহামদুলিল্লাহ, এই অব্যাহতটা চাই, কারণ এই ছাত্রদের আড়ালে যেন কেউ অপসংস্কৃতি করতে না পারে, এমন একটি গভর্নমেন্ট চাই, এমন একটি কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, যারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো দুর্নীতি যেন করতে না পারে। কিন্তু এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ তো আসতে পারে, এবং সেটা কিভাবে আপনার চাহিদা মাফিক হবে? যে কেউ তো সরকার প্রধান হতে পারে। সরকার প্রধান অবশ্যই হতে পারে, এমন সরকার হবে যাতে সুশিক্ষিত সরকার, মূর্খ সরকার, দুর্নীতি সরকার এবং ঘুষখোর সরকার আমরা চাই না। ধন্যবাদ। বাংলাদেশের আসলে নতুন সূর্যোদয়ের পথে আমরা যে যাত্রা শুরু করেছি, এই যাত্রা কিন্তু কঠিনভাবে আগলে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশি সব সময় স্বাধীন চেতায় বিশ্বাসী এবং বাংলাদেশের এই অভ্যুদয়ের সূর্যোদয় চিরদিন থাকবে। আমি আরেকজনের সাথে কথা বলবো একটু। নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি। এখন আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে, এখানে আসলে কি আপনার প্রত্যাশাটা কি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসতেছে সেটার কাছে প্রত্যাশা কি, তার আগে আমি আগের প্রশ্নের একটু উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, কখনোই সম্ভব না নতুন একটা প্রজন্ম নতুন একটা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সেভাবে অত্যাচার করবে, গুম করবে, খুন করবে এবং মানুষকে পিষ্ট করবে। এটা কখনোই সম্ভব না। তার কারণ তাদের পিছনে একটা চিন্তা ভাবনা থাকবে যে বাংলাদেশের সাধারণ জনগণ মৃত নয়, ছাত্র সমাজ মৃত নয়। 71-এ ছাত্র সমাজ রক্ত দিয়েছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা সময় ছাত্ররা যেভাবে রক্ত দিয়েছে, আবারও যদি কেউ তারা এই ছাত্রদের পিঠে চড়ে ক্ষমতায় এসে আবারও জনগণের উপর অত্যাচার করতে চায়, এই ছাত্র সমাজ তাদেরকেও রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু 90-এর যখন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন দেখেছিলাম, তখন কিন্তু ছাত্ররাই এরশাদকে টেনে হেঁচড়ে নামিয়েছিল। তারপরেও শেখ হাসিনা কিন্তু 15 বছর সেই ধারাবাহিকতা বজায় রাখছিল। সে কি ভুলে গেছিল এরশাদের সেই শাসন? খুবই একটা যৌক্তিক কথা, এবং এটার উত্তর আমি এভাবেই দিতে চাই যে 15 বছর থাকা বা 20 বছর 50 বছর থাকাটা সফলতা নয়, বরং আমি নির্বাচিত হয়ে আমি আমার মেয়াদটা শেষ করলাম কিভাবে, সেটাকে আমি বেশি গুরুত্ব যদি দিই, সেটাই আমার সবচেয়ে বড় ব্যাপার। আমি যদি 5 বছর 10 বছর 50 বছর থাকার পরে আমি আমার অস্তিত্বকে বিলীন করে দেই, সকলে যদি আমার মুখে জুতা মারে এইভাবে যেভাবে জুতা মারা হচ্ছে, তাহলে সেটা আমার জন্য কখনোই 1000 বছর আমি শাসন করলেও সেটা আমার জন্য সফলতা নয়।
ফেরাউন গোটা পৃথিবী শাসন করেছে, কিন্তু ফেরাউন কি সফল? না, সফল না। কারণ গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন ফেরাউনকে মানুষ ধিক্কার জানাবে। সাথে সাথে ফেরাউনের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এরশাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, এবং সামনে যারা আসবে তাদেরকে কঠোর থেকে কঠিনভাবে হুঁশিয়ার করতে চাই যে আমাদের রিসেন্ট পাস্ট শেখ হাসিনার কাছ থেকেও যেন আমরা গভীরভাবে শিক্ষা নেই। আচ্ছা, যে কেউ আমাদের সামনে আসলে তারা সুন্দরভাবে পার পাবে না, বরং তাদের অপসরণ হবে, তারা অত্যন্ত লাঞ্ছিত হবে এবং ধিক্কিত হবে, জনগণের কাছ থেকে খুবই লাঞ্ছিত হবে এবং তাদেরকে জুতা পিটে করে তাড়াবে বাংলার ছাত্র সমাজ। এটা মাথায় যেন রাখে। আচ্ছা, এখন হচ্ছে আওয়ামী লীগ সরকার স্বভাবতই কিন্তু বিলুপ্তির পথে এবং তারা সামনে নির্বাচনে আসবে না। তো বাংলাদেশে যারা রাজনীতি সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, তারা কি এই বাংলাদেশ গঠনের জন্য এই যে এত ম্যাসাকার হয়ে গেল, এটার জন্য কি তারা নির্ভরযোগ্য এবং তারা কি পারবে আগামীর এই সংসদ বা দেশ পরিচালনার জন্য নতুন যারা আসবে, যারা রাজনৈতিক দল আছে তারাই তো আসবে, তো তাদের কাছে আসলে কি তাদের কাছ থেকে প্রত্যাশাটা? ওকে, আমি একটু 2 দিন আগের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে যেই সময় আওয়ামী লীগ সরকার খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলছিল যে, বা তার চেলা চামচারা বলছিল যে শেখ হাসিনার পরে নেতা কে আছে। আসলে যুগে যুগে আমরা যখন একজনকে নেতা অন্ধভাবে মেনে চলি, তখন তার পরবর্তীতে যে আরও নতুন প্রজন্ম উঠে আসতে পারে এটা আমরা চিন্তাই করি না। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন, আবার 18তে কোটা সংস্কারের আন্দোলন হয়েছে, সেই সময় একটা নেতৃত্ব ছিল। এখন যেই কোটা সংস্কারের সমন্বয়কগণ এসেছে, কে কল্পনা করেছিল যে এরা নেতৃত্ব দেবে? কেউ চিন্তাও করেনি। ঠিক সেভাবেই আজকের বাংলাদেশে এমন কিছু নেতৃত্ব আসবে যারা সামনের বাংলাদেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের চিন্তাও করার দরকার নেই যে সে কে হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, এই কারণে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে পেরেছি। সেই আল্লাহর রহমতেই আবারও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এই নতুন বাংলাদেশের বিনির্মাণের যারা অগ্রগামী পথিক ছিলেন, তাদের আসলে ছাত্র জনতা তারা ছিল, বেসিক্যালি ছাত্রই ছিল। তারপরও আপনি ছাত্রদের এই আন্দোলনটাকে সফলতার যে দ্বার প্রান্তে চলে গেল একবারে, এটার আসলে কি দিক দিয়ে আপনি এর মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমার 4টা সন্তান, আমার 2টা সন্তান হচ্ছে ইঞ্জিনিয়ার। আমি আমার এই সন্তানদেরকে নিয়ে সবসময় ভীত সন্ত্রস্ত ছিলাম। আমি তাদেরকে কখনো রাত 9টার পরে রাস্তায় বেরোতে দিতে আমি সাহস পাইনি। সবসময় একটা আতঙ্ক ছিল, কখন আমার সন্তানের পকেটে পুলিশে ইয়াবা ঢুকায় তাকে অ্যারেস্ট করবে, আমাকে বলবে আমার বাবা আমার জন্য 10 লাখ টাকা নিয়ে আসো, নয়তো পুলিশ আমাকে ছাড়ছে না। আমি আতঙ্কিত ছিলাম তাদেরকে দেশের বাইরে পাঠানোর জন্য। আমার বড় ছেলে আইটি ইঞ্জিনিয়ার, ছেলে মেজর ছেলেটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অথচ তারা দেশের জন্য কিছু করবে। আমি ইন্টারন্যাশনাল ব্যবসা করে আমি দেশের বাইরে কখনো পাসপোর্ট তৈরি করিনি, কখনো চিন্তা করিনি, কারণ আমার দেশকে আমি অনেক ভালোবাসি। সেই জন্য আমি এই সরকারকে, আমার সরকার থাকা অবস্থায় আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সবসময় দিন কাটাইছি। এখন তো আপনি আনন্দিত, তো আপনার ছেলেরা আইটি বিশেষজ্ঞ। আপনার কাছে একটি ভিন্ন প্রশ্ন, যে অনেক বাংলাদেশি যারা বাহিরে আছে, অনেক আইটি বিশেষজ্ঞ থেকে অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা আছে বাইরের দেশে, তারা কি এখন বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কিনা? দেখেন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি। এখন নূতন একটা অবস্থা আসছে, আমি কখনো ভীত সন্ত্রস্ত থেকে বাইরে যাইনি, কারণ আগামীতে যে সরকার আসবে সে কি আমাদেরকে দিবে এটাও আমাদের একটা বিবেচ্য বিষয়। তো সুতরাং আমি এইভাবে বলতে চাই যে আগামী সরকারকে হতে হবে অন্তপক্ষে শিক্ষা নিয়ে তাদেরকে এই অরাজকতা, এই অর্থনীতি লুটপাট এর থেকে বিরত থাকতে হবে, এবং যারা দেশের বাইরে যে আইটি ইঞ্জিনিয়ার এবং যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার, যারা শিক্ষিত ছেলেপেলে আছে, আপনি সুন্দর একটা দেশ দেন, তারা অবশ্যই দেশে ব্যাক করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে শেষ করে দিই। আমরা অবশ্যই এই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমরা এটার সফলতার দ্বার প্রান্তে এবং এর সফলতা অবশ্যই ভোগ করব। সবাইকে ধন্যবাদ।